অন্যদিকে ফের দিনে দুপুরে ডাকাতির ঘটনা শুধু নয়, একই সঙ্গে গুলি পর্যন্ত চালায় দুষ্কৃতীরা। 6 থেকে 7 জন দুষ্কৃতী তারা বাইকে করে আসে, সোনার দোকানে যায়, লুটপাট চালায়, তারপরে গুলি চালানোর ঘটনা। পুলিশকে খবর দেওয়া হলে কার্যত গুলির লড়াই চলে রানীগঞ্জে। যে ছবি এই মুহূর্তে একেবারে প্রথম গঞ্জন ভিজুয়াল দেখছেন রিপাবলিকে, রানীগঞ্জের ঘটনা, সিসি ক্যামেরা সেই ছবি। দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি, রানীগঞ্জের ঘটনায় চাঞ্চল্য। এলোপাতাড়ি গুলি চালায় 6 থেকে 7 জনের দুষ্কৃতী দল। দিনে দুপুরে এইরকম ভাবে ডাকাতির ঘটনা, গুলি চালানোর ঘটনা এবং সিসি ক্যামেরা ধরা পড়েছে সেই ছবি, যেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কিন্তু প্রশ্ন উঠছে যে প্রশাসনের কি ভূমিকা ছিল? দিনে দুপুরে যদি এইরকম ঘটনা ঘটে তাহলে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠে আসে। স্থানীয় বাসিন্দারা তারাও প্রশ্ন করছেন, তারা সত্যিই আতঙ্কের মধ্যে রয়েছেন, সেই কারণে এই প্রশ্ন। ব্রজ এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। ব্রজ, পরিস্থিতি জানাও। যেমনটা দেখা গিয়েছে যে সেখানে রীতিমতন একটা নির্দিষ্ট জায়গা ঘিরে রাখা হয়েছে, স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন, এবং যখন এই ঘটনা ঘটেছে তখন এলাকায় কোনো রকমের কোনো পুলিশ বা কোনো ট্রাফিক কেউ কি ছিল? দেখো, একেবারে এই প্রশ্ন যেভাবে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে হিংস্র বলছে, যেভাবে ধারাবাহিক আমরা কয়েক মাস যদি দেখি দুষ্কৃতি তাণ্ডবের ছবি, তাহলে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এই দুষ্কৃতি তাণ্ডবের ছবিটা কিন্তু সামনে এসছে। আবারও গতকাল যে ঘটনা ঘটেছে রানীগঞ্জে এবং আসানসোলের মহিশিলা, অর্থাৎ আসানসোল দক্ষিণ থানা এবং রানীগঞ্জ থানায় কার্যত কালকে দুপুরে কয়েক ঘন্টার জন্য দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে আসানসোল শিল্পাঞ্চলে। একদিকে আসানসোলের এই রানীগঞ্জে এই যে জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি, যে জায়গাটাকে ঘিরে রাখা হয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেখানে দুষ্কৃতীদের যে লাগা গুলির যে রক্ত এখনো লেগে আছে এবং সেই সোনার দোকানি যেখানে ডাকাতি হয় সেই সোনার দোকানটি বন্ধ রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে। আমি তোমাকে দেখাবো যে দেখো এখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, সিভিক যারা পুলিশ এবং অফিসাররা তারা কিন্তু মোতায়েন রয়েছে এবং এই জায়গাটাকে ঘিরে রাখা হয়েছে। তোমাকে জানাই যে নিরাপত্তা, শিল্পাঞ্চলের নিরাপত্তার দিক থেকে বারবার প্রশ্ন উঠেছে। হোটেলে ঢুকে হোটেল মালিককে গুলি করা থেকে শুরু করে দিনে দুপুরে ডাকাতির ঘটনা কিন্তু বারবার এই ছবি আসছে। এলাকারই যেমন দোকান আমি একটু দেখাবার জন্য বলবো যে আশেপাশে যে দোকান, সে দোকান কিন্তু খোলেনি, থমথমে। এবং এই যে বিল্ডিংয়ের ওপরে রয়েছে সাধারণ মানুষের ফ্ল্যাট, পরিবার থাকার যারা ফ্ল্যাটে থাকেন তাদের রয়েছে এবং তারা রীতিমতো আতঙ্কিত। সংবাদ মাধ্যমের কাছে তারা জানিয়েছেন এবং তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ ধরা পড়েছে কিনা সেই হিন্টস দেবো, যে ধরা পড়েছে কিনা এখনো পুলিশের পক্ষ থেকে সেটা জানানো হয়নি। তবে গোটা ঘটনায় রীতিমতো আতঙ্ক এবং এলাকায় চাঞ্চল্য রয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে এই দুষ্কৃতীরা এই ডাকাতির ঘটনা গুলি যেভাবে চালাতে তারা এখান থেকে চম্পট দিয়েছে, সেই ঘটনা দেখো সিসিটিভিতে ধরা পড়েছে। এবং পাশাপাশি এই দুষ্কৃতীরা গিয়ে এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে গিয়ে সেই আহত দুষ্কৃতীকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার নাম করে একটা পরিবারকে গাড়ি থেকে নামিয়ে গুলি করে তারপর সেই গাড়ি নিয়ে চম্পট দিয়েছে। এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি যে ঝাড়খণ্ড এলাকায় দুষ্কৃতীরা কিন্তু গা ঢাকা দিয়ে রয়েছে এবং পুলিশের একটা বিশেষ টিম ঝাড়খণ্ডের গিরিডি এলাকায় তারা কিন্তু ওই যে দুষ্কৃতীরা তাদের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত এই দুষ্কৃতীদের কেউ ধরা পড়েছে কিনা পুলিশের পক্ষ থেকে সরকারিভাবে এখনো জানানো হয়নি। তবে যেভাবে আসানসোল শিল্পাঞ্চলে একের পর এক ঘটনার কথা হিন্টস দিই, একের পর এক ঘটনা আমরা দেখেছি। এর আগে ব্যবসায়ীর একটা বেসরকারি অফিসে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে চম্পট দিয়েছিল পুলটির চিনাকুড়ি এলাকায় এবং সেখানেও সেই দুষ্কৃতী তাণ্ডবটা লক্ষ্য করা গেছে। এলোপাতারি মুড়ির মতো তারা গুলি চালাচ্ছে। প্রত্যেক দুষ্কৃতীর হাতে আমরা দেখেছি উন্নত মানের আগ্নেয়াস্ত্র। দেখো এলাকাটিকে কিন্তু ঘিরে রাখা হয়েছে, একটু ছবি দেখাতে বলবো যে এলাকাটিকে ঘিরে রাখা হয়েছে রানীগঞ্জের 60 নম্বর জাতীয় সড়ক এবং সেই সড়ক কতটা ব্যস্ততম সেটা দেখতে পাচ্ছ। ঠিক তার পাশেই দুপুর 12টা সাড়ে 12টা নাগাদ বেশ নজর রাখো। অর্থাৎ এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি, এমনটাই খবর উঠে আসছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। স্থানীয় বাসিন্দারা কি বলছেন, কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন তারা, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েই বা কি বলছেন, শোনাই। দেখি যে কিছু লোক এখানে বাইক নিয়ে একদম বড় বড় বন্দুক নিয়ে গুলি মারতে এই দিক দিয়ে বেরিয়ে গেল। সেই ফুটেজটাও আমরা করেছিলাম, আমাদের সিসিটিভিতে রেকর্ড হয়েছে, যেটা আমি সবাইকে দিয়ে দিয়েছি। এটাই হয়েছে আমাদের, মানে খুব মিনিটের মধ্যে এই জিনিসটা ঘটে গেল। মানে বিভিন্ন জায়গা থেকে
বন্দুকে আওয়াজ হচ্ছে, এইদিকে একটা পুলিশ অফিসার মনে হয় ছিলেন, তিনি সিভিল ড্রেসে ছিলেন, উনিও এই দিক দিয়ে গুলি মারছিলেন। এখানে যতগুলো গাড়ি ছিল ততগুলো থেকে গুলি লেগেছিল। আমাদের এখানে ওই শরবত বিক্রি, গান্না বিক্রি করে, ওনারও কেটলিতে পর্যন্ত গুলিতে লেগেছিল। কিন্তু ওনারা সবাই আক্রান্ত আছে, ভয়ে আছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য তো আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু স্থানীয় এমএলএ অর্থাৎ বিধায়ক কি বলছেন, রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, তার কি বক্তব্য একবার শোনাই। বারংবার কেন এই আসানসোল শিল্পাঞ্চলকে টার্গেট করছে দুষ্কৃতীরা, কি বলছেন তিনি? ব্যাপার আমাদের সবারই পক্ষে, রানীগঞ্জবাসীর পক্ষে। আমরা একটু বাইরে ছিলাম, যখনই আমি ফোন পাই, তারপরে যে কর্ণধার সুদীপের সঙ্গে আমি যোগাযোগ করি, তো বলে যে 7-8 ছিল বলে ওপেন ফায়ার করতে করতে এখানে ঢুকে, এবং হঠাৎ নিশ্চয়ই পুলিশও বলে খবর পেয়ে তাদেরকে এনকাউন্টার করে আহত হয়, সেই ক্ষেত্রে নিয়ে নাকি চলে যায়। এবং কিছু তোমার যতটা ছিল এক ঝুলি নাকি ফেলে গিয়ে তা নিয়ে যেতে পারবে। এটা ভাই সত্যি যে আমরা যতই বলে রাখবো উদ্বেগের ব্যাপারটা নিশ্চয়ই, যে প্রকাশ্য দিবালোকে এরকম রাস্তার উপরে এটা হয়েছে। অন্যদিকে ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে বিভিন্ন জায়গায়। মুর্শিদাবাদের ঘটনা, যেখানে হরিহর পাড়ায় পর্যন্ত সংঘর্ষের ঘটনা সামনে আসে। হরিহর পাড়ায় সেখানেও সংঘর্ষ, এমনকি তৃণমূলের কর্মী খুন। কি শুনলেন? বাড়িতে থাকি গো, এদের বছর আমরা দেবে না, আবার 3 মাস বাড়ি নিয়ে গো। ও বাবা আমার, এদিন করে ছেলেরা আমাদের ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়েছে বাবা। 3 কোড়িরা মেরেছে। কেন কেন মারলে? আগে ঝামেলা ছিল, কি নিয়ে? জায়গা জায়গা করে, আচ্ছা, সেই ঝামেলা থেকে ওরা মারল। মানে ঝামেলা কবে হয়েছিল? 3 বছর হয়ে গেল। সেই ঝামেলা থেকে আমরা বাড়ি ঘরে থাকতে দেয়নি ওরা। আমাদের বাড়ি ঘর সব পুড়ে দিয়েছে, আমাদের বাড়ি ঘর সব পুড়ে দিয়েছে। আমরা বাইরে থাকি, দিয়ে আমাদের পার্টিতে নিয়ে এসছে, পুলিশে নিয়ে এসছে। এই যে 3 মাস আমরা মা আমি এসছি। ছেলে কি কোনো পার্টি করতো? আমার ছেলে পার্টি, মানে সবাই তো একটু পার্টি করছে। হ্যাঁ, কোন পার্টি করে আপনার ছেলে? আমার ছেলে তৃণমূল করে। আর যারা মেরেছে? যারা মেরেছে তারাও তৃণমূলে ছিল আগে বলে, আমরা জানি না এখন কিসে আছে কি জানি, আমরা জানি না। হরিহর পাড়ায় তৃণমূল কর্মীর খুনের ঘটনায় নেপথ্যের কারণ কি? স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা তারা কি বলছেন, একবার শোনাই তাদের বক্তব্য। আমি কি বাড়িতে যখন ঢুকলাম বহরমপুর থেকে আসার পর, হঠাৎ আমার কাছ থেকে একটা ফোন আসে যে রকি ভাই, আমাদের পাড়াগ্রামের সনাতন আমাদেরই তৃণমূল কংগ্রেসের কর্মী, সে গুলিবদ্ধ হয়েছে, তাকে গুলি করেছে কে বা কারা, হয়তো গাড়ি করে এসে গুলি করেছে। আমি তৎক্ষণাৎ কিছু না ভেবে আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। বাড়ি গিয়ে যাওয়ার পর দেখছি ওখানে গোটা গ্রামের মানুষ সব এক হয়ে গেছে। আমি গাড়ি করে তুলে নিয়ে হসপিটালে আসলাম। পরে শুনতে পেলাম যে ও চোয়া থেকে ও সোজা যাচ্ছিল আমাদের পাড়াগ্রামের দিকে, ওর বাড়ির দিকে। এমত অবস্থায় রাস্তা, ওদের একটা রাস্তা থাকে যেটা হচ্ছে গজনীপুর ভায়া ঘোষপাড়া হয়ে পীরতলা হয়ে শ্রীপুরের দিকে ঢোকার রাস্তা। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা ওকে গুলি করেছে। এরকম কোনো ঘটনা নয়। আপনারা জানেন গোটা বাংলা জুড়ে ভোট পরবর্তী হিংসা ঘটেছে। মালদা থেকে আরম্ভ করে নদিয়া, মুর্শিদাবাদ জেলার চারিধারে কোথাও মিছিল থেকে গিয়ে দোকানে হামলা, কোথাও প্রধান আর মেম্বারকে মেরে দেওয়া হচ্ছে, বাড়িতে ঢুকে গিয়ে মারছে। গোটা বাংলা জুড়ে আজকে তৃণমূলের যে অত্যাচার মানুষ দেখছে, মানুষ এসব বিশ্বাস করে না, মিথ্যা কথা মানুষ পছন্দ করে না। এটা জমি সংক্রান্ত ব্যাপার, ভালো করে খোঁজ নিন, তদন্ত করুন, দেখতে হবে জেলা কি অবস্থা আছে। একবার খোঁজ নিন, প্রশাসনকে জিজ্ঞেস করুন, প্রশাসন বলতে পারবে। চমকাচ্ছে ধমকাচ্ছে, যারা যেখানে বুথে বেশি ভোট লিড পেয়েছে বিজেপি, তাদেরকে চমকাচ্ছে ধমকাচ্ছে। বিজেপি এরকম কোনো ঘটনার সঙ্গে জড়িত।